এই গোপন সফরটা হলো বেসিক্যালি ওই সময়টার মধ্যে উনি তাদেরকে আশ্বস্ত করতে গেছেন যে এই করিডোর হবে, এটা হবে, সেটা হবে, এইসব আশ্বস্ত করছেন। আর ওই ফাঁকে দিয়ে উনি রোহিঙ্গাদের জন্য টাকা চাইছেন। আসলে আমাদের রোহিঙ্গা প্রধান যে হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা, যদিও এই পরিচয়টা উনি এখন আর দিতে চান না, উনি এখন সব জায়গায় এনএসএ লেখেন, ন্যাশনাল সিকিউরিটি রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভ কিন্তু লেখেন না এখন আর। খেয়াল করে এইটাই হলো মেইন এজেন্ডা, কিভাবে এই রোহিঙ্গা যে মুসলিম গ্রুপগুলো আছে সেগুলোকে সশস্ত্র করা এবং ওগুলোকে ট্রেনিং দেওয়া, এটাতে হেল্প চাওয়ার জন্য ওনারা গেছেন। বাংলাদেশ একটা জটিল একটা কি বলে ফরেন পলিসি বা কি বলে উচ্চাবিলাসী ফরেন পলিসি নিয়ে আগাচ্ছে, যে ফরেন পলিসিতে তারা মনে করতেছে তারা রিজিওনাল প্লেয়ার হবে। যে এটা একটা ধরেন নতুন ডাইমেনশন বাংলাদেশের হয়েছে, সেটা হলো বাংলাদেশ এখন রিজিওনাল, ওই যে একটু আগে বললাম রিজিওনাল প্লেয়ার হতে চায়, রিজিওনাল পন থাকতে চায় না, যেটা তারা মনে করে এখনকার বাংলাদেশ মনে করে যে আমরা ভারতের পন ছিলাম, যে আমেরিকার শর্ত ওনারা পূরণ করার জন্য, যে তোমাদের ক্ষমতায় আছে আমার এগুলো দেওয়ার জন্য, তো এগুলো দাও। তাৎক্ষণিক আয়োজনের যে বিষয়টা সাধারণত থাকে সবসময়, আজকে আলোচনা বিষয় হচ্ছে খলিলুর রহমানের গোপন সফর। গোপন সফর নিয়ে আমরা কথা বলবো, যথারীতি আপনাদের প্রিয় আলোচক সাইফুল আমিন, বিশ্লেষক সাংবাদিক। সাইফুল ভাই, আপনাকে স্বাগতম বিপুল টকের এই তাৎক্ষণিক আয়োজনে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আমি কথা বাড়াবো না। খলিলুর রহমান সম্পর্কে আপনি নিশ্চয়ই খোঁজখবর রাখছেন, এবং আজকে একটা ইন্টারেস্টিং ছবি আমার পিছনে দেখাই যাচ্ছে। সেই ছবি অনেকে বলতে শুনছে এত দেখছি লিপুট আর গালিবারের গল্প, সেই গল্প আরেক জিনিস, কিন্তু এই গল্প যে কি সেটা তো আমরা জানি না। আপনি যদি শুরু করেন, আমি কথা না বাড়াই। অনেক ধন্যবাদ বিপুল, অনেক ধন্যবাদ আপনার দর্শকদের। প্রথমত হলো যে এই যে গোপন সফর, হ্যাঁ, এই গোপন সফর উনি কিন্তু যুক্তরাষ্ট্রে গেছেন 16 তারিখে, আমরা কেউ জানি না, বাংলাদেশের কেউ জানি না। এমনকি আমেরিকাতে আমি কয়েকজনের সাথে আমার আজকে বাই চান্স কথা হয়েছে, তারা কেউ জানতো না, আমার থেকে শুনছে যে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রে আছে। ঠিক আছে, আমার কাছে আমি বললাম যে তো এখন ওখানে আছে, অনেক বড় বড় ঘটনা নাকি হচ্ছে। আমি আমার যে আপনার সাথে কথা হওয়ার পরে আমি যখন আমার তথ্য পাওয়ার জন্য কিছু যোগাযোগ করতেছিলাম, তখন বিভিন্ন জনের সাথে কথা হলো। তো বিভিন্ন জনের সাথে কথা আমি দেখলাম যে অনেকেই জানেনই না যে খলিলুর রহমান বাংলাদেশ তো কেউ জানে না। বাংলাদেশে যদি প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেস ইয়া থেকে যদি না বলা হতো, বিএসএস এর মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে যদি না বলা হতো, ডেপুটি প্রেস সেক্রেটারি তিনি তার ফেসবুকে এটা করছেন, তারপরে সবাইকে ট্যাগ করছেন। যদি এটা না জানা যেত তাহলে কেউ জানতে পারতো না। খেয়াল করে দেখেন কত বড় একটা যে তার এটা ধরেন আমরা এই যে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী এই ল্যান্ডউইকে কয়জনের চেনে? কেউ চেনে না। ওনার এক্সেন্ডেলে একটা পোস্ট আছে, শুধু একটা কয়েক লাইনের একটা পোস্ট আছে, সেই পোস্টে উনি জানিয়েছেন। এই ছাড়া আমাদের আর কোনো সোর্স আসলে আমরা খুঁজে পাই নাই যে খলিলুর রহমান কেন। আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে আসলে এটা তো অনেক আগে বাংলাদেশে একটা নিউজ হয়েছিল যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সামরিক একটা ভালো সম্পর্কের জন্য চায়না মধ্যস্থতা করতেছে। চায়না এটা চাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যেন একটা ভালো একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, যাতে একটা নতুন শক্তি গড়ে ওঠে রিজিওনাল, যে বাংলাদেশ একটা রিজিওনাল শক্তি, বাংলাদেশ আর মিয়ার পণ না, মানে একটা দাবার গুটি না, বাংলাদেশের রাজা কিং মেকার বা কুইন মেকার এরকম হওয়ার এই রিজনে উন্নত। এটাতে হেল্প করতেছে কি টার্কি এবং চায়না। এই টার্কি চায়নার হেল্প নিয়ে কিন্তু তারা কি বলে মূলত চায়না, কিন্তু চায়নাই হেল্প করতেছে পাকিস্তানের সাথে। এখানে উনি যে ওখানে গিয়েছেন, এটা হ্যাঁ এই পররাষ্ট্র মন্ত্রীর সাথে উনি দেখা করেছেন এবং ওখানে বলা হয়েছে কয়েকটা জিনিস, হলো ট্রেড নিয়ে আলোচনা করেছেন। বাট একটা জিনিস নিয়ে আলোচনা, কিন্তু ওখানে একটা শব্দ আছে দক্ষিণ এশিয়া বিষয়, আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলছেন। আঞ্চলিক বিষয় নিয়ে, বাংলাদেশের আঞ্চলিক বিষয় নিয়ে তো যুক্তরাষ্ট্রের সাথে কথা বলার কি প্রয়োজন আছে? এখানেই হলো মূল যোগসূত্রটা হলো এখানে এখন যুক্তরাষ্ট্রে এই সময়ে আছে হলো পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। ঠিক আছে, একটা
ডিফারেন্ট টাইপের ডিপ্লোম্যাটিক ইয়াতে এটা কিন্তু অফিসিয়াল ডিপ্লোম্যাটিক চ্যানেলে কিন্তু আসিফ মনিরের সাথে ট্রাম্পের এই মিটিংটা হচ্ছে না। এটা একটা ভিন্ন ইয়েতে উদ্যোগে এটা আমেরিকান কিছু ব্যবসায়ী, আমেরিকান কিছু থিঙ্ক ট্যাঙ্ক এবং ট্রাম্পের কিছু অ্যাডভাইজার এরা মিলে এই কি বলে আসিফ মনিরের সাথে এই যোগাযোগটা করানোর চেষ্টা করছে। সেটা হলো যে ট্রাম্পের সাথে মোদির একটা ভালো এত বেশি ভালো সম্পর্ক প্রচার করে ভারত যে এটাকে কিভাবে ইয়ে করা যায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী সাথে দেখা হইলে এইটার কাউন্টার হয় না, সো তার চাইতে নিচের লেভেলে কাউকে নিয়ে আসা যায়। এটা আপনি জানেন যে আসিফ মনির হলেন প্রথম সার্ভিং আর্মি চিফ যার সাথে এই ট্রাম্প দেখা করলো। আর এর আগে আর্মি চিফ এবং প্রেসিডেন্টের দায়িত্ব, যে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর আরো 3 জনের সাথে তারা দেখা করছে। আইয়ুব খানের সাথে দেখা হয়েছে প্রেসিডেন্টের, তারপরে ধরেন জিয়াউল হকের সাথে দেখা হয়েছে, পারভেজ সরকারের দেখা হয়েছে, কিন্তু একজন সিটিং আর্মি চিফ ওএএস বলে, যে ওদের ওর সাথে সিওএএস বলে, চিফ অফ আর্মি স্টাফ, এর সাথে কখনোই আমেরিকান ইয়ে দেন। সো এখানে একটা বিরাট ডিপ্লোমেসির ফাঁক দিয়ে নিউ একটা ডাইমেনশনে এই বৈঠকটা অ্যারেঞ্জ করা হয়েছে, যাতে আসিফ মনিরের অবস্থানটা খুব স্ট্রং দেখানো যায় পাকিস্তানে, এবং পাকিস্তানের যে রাজনৈতিক গোষ্ঠী যারা আছে আমেরিকাকে আন্ডারমাইন করছে তারা যেন ইয়ে হয়। কিন্তু এই সুযোগটা নিয়েছে হলো আমাদের খলিলুর রহমান সাহেব, যে উনি জানতে পেরেছেন বা চায়নার কাছে উনি যেহেতু সিক করেছিলেন যে কোনো না কোনো ভাবে পাকিস্তানের সাথে একটা যোগাযোগ তার খুব প্রয়োজন হয়ে পড়েছিল। একই সঙ্গে তার আমেরিকায়ও একটা আমেরিকা সফরটাকে জাস্টিফাই করার জন্য এই পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে। বেসিক্যালি উনি গেছেন হলো পাকিস্তানের ইয়ের সাথে, আইএসআই চিফ কিন্তু ইয়ের সাথে আছেন, এবং পাকিস্তানের এনএসএ উনিও একজন আসিম, কি নাম যেন ওনার, উনিও একজন আসিম, হ্যাঁ আসিম খালেদ বা আসিম কিছু একটা, হ্যাঁ উনিও একজন আসিম বলতেন, ওনার নাম হলো, তিনিও কিন্তু ওখানে সফরে আছেন। এই ওনার নাম, হ্যাঁ হ্যাঁ যুক্তরাষ্ট্র সফরে আছেন। যাই হোক আমি নামটা ভুলে গেছি, নামটা ভুলে মানে আমি ইয়ে করতে বাইর করতে লিখেছি, কিন্তু উনিও একজন আসিম আর কি, উনি কিন্তু এনএসএ, এবং পাকিস্তানের ইতিহাসেও কিন্তু এরকম প্রথমবারের মতো একজন এনএসএ যিনি আর্মিতে সার্ভ করতেছেন, যিনি আর্মি চিফের নিচে, সে কিন্তু ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। দেখেন বাংলাদেশেও কিন্তু কোথাকার একজন কোন দেশের বসবাসকারী একজন, কোথাকার একজন খলিলুর রহমান কিন্তু বাংলাদেশের এনএসএ। এই যে ইয়েটা, তো এখানে এই দুজনের সাক্ষাৎ, গোপন সাক্ষাৎ এবং আইএসআইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য বেসিক্যালি গেছে, যে ওনারা আসলে কিভাবে আমেরিকাকে সন্তুষ্ট করার জন্য এই করিডোরটা দেওয়া যায়, কিভাবে এখানে এই প্রক্সি ওয়ারটা আমেরিকাকে সন্তুষ্ট করার জন্য করা যায়, যেহেতু বাংলাদেশে প্রচন্ড রকম বিরোধিতার মুখোমুখি হচ্ছে। তারা বেসিক্যালি হলো পাকিস্তানের সহায়তা চাচ্ছে যে এই জিনিসটাতে বাংলাদেশের একেবারে প্রকাশ্যে বাংলাদেশ না এসে যেন ওদের মাধ্যমে এই কাজগুলো করা যায় কিনা, এটা ইয়ে করার জন্য, এক্সপ্লয়েট করার জন্য। সেটাতে হেল্প করছে কি চায়না, কারণ চায়না আবার চায় যে ঠিক আছে এখানে বাংলাদেশ কিছু একটা করতে চায়, যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে চায়, কিন্তু তারা আবার চায় না কি, তারা চায় না যুক্তরাষ্ট্র এখানে ইনভলভ। চায়নারও কিন্তু এখানে ইন্টারেস্ট, দেখ সো কমপ্লেক্স সিচুয়েশন। চায়নাও চায় না যে যুক্তরাষ্ট্র এখানে আসুক। এখন দেখেন আমাদের জনগণ চায় না, বিএনপি চায় না, এখনকার দল বিএনপি চায় না, আওয়ামী লীগ তো চায়ই না, আওয়ামী লীগ বলছে, আওয়ামী লীগ বিভিন্নভাবে প্রকাশ করে তারা চায় না, বিভিন্ন রাজনৈতিক দল চায় না, এমনকি এনসিপি তাদের যে এই সরকারের যে পোষ্য পুত্ররা আছেন তারাও কিন্তু এটা সম্পর্কে বলছে, এটা আলোচনা করে তাদের অন্ধকারে রেখে। তারপরে চায়নাকে এই বাংলাদেশের এখনকার শক্তির প্রধানতম স্তম্ভ যিনি, এখন অর্গানাইজ স্তম্ভ যেটা আছে, যেটা ছাত্ররা যেটা ছিল ওটা তো এখন ভঙ্গুর একদম নিঃশেষ অবস্থায় আছে, কিন্তু এখনো বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী যেটা আছে তারাও কিন্তু করিডোর চায় না। তাহলে এটা কিভাবে করা যায়, কিভাবে এটা করা যায়, কিভাবে আমেরিকাকে সন্তুষ্ট করা যায়, কিভাবে আবার চায়নাকে ঠান্ডা রাখে, এই জন্য তারা পাকিস্তানের সহায়তা নেওয়ার জন্য। আরেকটা জিনিস হতো যে এটা একটা ধরেন নতুন ডাইমেনশন বাংলাদেশের ইয়ে হয়েছে, সেটা হলো বাংলাদেশ এখন রিজিওনাল, ওই যে একটু আগে বললাম রিজিওনাল প্লেয়ার হতে চায়, রিজিওনাল পণ থাকতে চায় না, যেটা তারা মনে করে, এখনকার বাংলাদেশ মনে করে যে আমরা ভারতের পণ ছিলাম,
যে ভারত আমাদেরকে সবসময় পণের মতো করে ইউজ করেছে। এটা বিভিন্ন সময় কিন্তু এই খলিলুর রহমান বিভিন্ন জায়গায় বলেছেন। তিনি বলেছেন যে ইউনূস সাহেবের সার্ক পুনরুজ্জীবনের স্বপ্নের কথা উনি যখন মনে আছে আপনার নিশ্চয়ই যে সার্কের হ্যান্ডশেক করার জন্য হলো সার্কের আয়োজন করা দরকার। সেই সময় কিন্তু খলিল সাহেব বিভিন্ন জায়গায় এইভাবে বলেছেন যে বাংলাদেশ 2016 সালে যে ইসলামাবাদে এই সার্ক বৈঠকটা যে ভারত বয়কট করলো, সেখানে বাংলাদেশ কিন্তু ভারতের পক্ষ নিয়েছিল, বয়কট করে নাই কিন্তু যোগ দেয়নি। এই যে সেই থেকে কিন্তু সার্ক কিন্তু ইনঅ্যাক্টিভ। এখন ইউনূস সাহেব এসে অ্যাক্টিভ করতে চান। তাই কেন অ্যাক্টিভ করতে চান? উনি বলতে চান এটা শুধু ভারত নির্ভর হবে না, আমরা এখন আর ভারত যা বলবে আমরা সার্কে তা করবো না। সো সার্কে আমরাও একটা প্রতিনিধিত্বশীল, আমরাও একটা খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাই, যেটা ইউনূস সাহেবের স্বপ্ন, খলিল সাহেবের স্বপ্ন, যেটা আবার আমেরিকা মদত দেয় যে ইয়েস তোমরা শুধু, তারা ভারতের সাথে সম্পর্ক রাখবে কিন্তু ভারতকে আবার একটু মানে খোড়া করার প্রক্রিয়ার দিকে কিন্তু তারা আগ্রহী। যেমন ধরেন আসিফ মনিরের সাথে বৈঠকে বারবার ওনারা চেষ্টা করছেন যে আসিফ মনির আর মোদি, মানে আসিফ মনিরের সাথে মোদির একটা মিল করার চেষ্টা করেছে, কিন্তু মোদির ওখান থেকে টেলিফোন করে বলা হলো না না আমাদের সাথে কোনো রাজনৈতিক লেভেলে কোনো আলোচনা হয়নি, মিলিটারি লেভেলে আলোচনা হয়েছে, আমাদের রাজনৈতিক লেভেলে কোনো আলোচনা। সো আমেরিকা থেকে যে চেষ্টাটা যে আসিফ মনিরের সাথে মোদির তুলনা, মোদি এবং আসিফ মনির যুদ্ধ থামাইতে সাহায্য করছে, এই যে একটা বয়ান তৈরি করার যে চেষ্টাটা, এই চেষ্টার মধ্য থেকে যে আমরা এখন থেকে রিজিওনাল খেলোয়াড় হতে চাই। আরো কতগুলি ব্যাপার আছে যেখান থেকে আমেরিকা আমাদের কাছে কিছু প্রশ্নের উত্তরও চায়। যেমন ধরেন বাংলাদেশ খেলোয়াড় হতে গিয়ে টার্কির হেল্প চাচ্ছে, ঠিক আছে? কেমন কার টার্কির হেল্প? আপনি নিশ্চয়ই কিছুদিন আগে খবর দেখেছেন, সেটা হলো যে আমাদের এই যে উড়ন্ত যে বিডা চেয়ারম্যান টার্কির বিভিন্ন ড্রোন ফ্যাক্টরি ঘোরাঘুরি করতেছে, খলিল সাহেবের সঙ্গে ছিলেন, খলিল সাহেব সঙ্গে ছিলেন, মনে আছে? বাংলাদেশ একটা জিনিস, একটা স্ট্র্যাটেজিক নিতে চায় যে টার্কির এখানে ড্রোন ফ্যাক্টরি সব মিলিটারি সরঞ্জামের একটা বিভিন্ন ফ্যাসিলিটি গড়ে উঠাবে, টার্কি এখানে ইনভেস্ট করবে এবং বাংলাদেশ থেকে এই টার্কির পণ্যগুলি টার্কি থেকে এক্সপোর্ট না হয় এই অঞ্চলে দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশ হবে এটার হাব। আপনি এগুলো কিন্তু খলিল সাহেবের বিভিন্ন জায়গায় কিন্তু উনি এগুলো বলেছেন যে বাংলাদেশ এটা হাব হবে। বিডার উড়ন্ত চেয়ারম্যান যে আছে সেও কিন্তু এরকম কথাবার্তা বলে যে এখানকার আমরা টার্কির সামরিক সরঞ্জাম বাংলাদেশে তৈরি হবে, বাংলাদেশ থেকে সব এক্সপোর্ট হবে, এরকম একটা স্বপ্ন। আবার ইউনূস সাহেবের যে স্বপ্ন যে বাংলাদেশ একটা এই যে অর্থনৈতিক হাব হবে এই অঞ্চলের, যেখান থেকে ওই যে সেভেন সিস্টার, ভুটান, নেপাল, এই যে স্বপ্নগুলো কমপ্লেক্স, হ্যাঁ, এই কমপ্লেক্স জিনিসগুলোর ব্যাপারে আমেরিকাও কিন্তু জানতে চেয়েছে যে এটা কি। কিন্তু খলিল সাহেব এগুলার সাথে তার এজেন্ডা, মূল এজেন্ডা হলো পাকিস্তানের সাথে যোগাযোগ করা, যে আমরা আসলে কিভাবে প্লে করতে পারি সো দ্যাট উই ক্যান বিকাম নিউ অ্যাক্সিস। যাই হোক, শেষ পর্যন্ত উনি উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন, কিন্তু উপপররাষ্ট্রের সাথে দেখা সম্পর্কে আমি যতটুকু জেনেছি ওদের ওখান থেকে, ইট ওয়াজ জাস্ট এ মিট। মিট মানে কি? সাক্ষাৎ। ইট ওয়াজ নট এ মিটিং, ইট ওয়াজ নট এ মিটিং। এই জন্যই এক্সেন্ডেলের মধ্যে উনি বলছেন যে তার কাছ থেকে আমি শুনেছি এই বিষয়গুলো হয়েছে। হ্যাঁ, আমরা সেখানে কোথাও নাই যে ইউনূস সরকারের জন্য করতে। আপনি যদি এক্সেন্ডেল পড়েন, আমি আর এগুলো পড়তে চাই না, কারণ আমাদের দেশের দুর্নাম করা আমার কাজ না, বাট আমার কাছে আছে, সবকিছু আছে। কিন্তু আপনি ওখানে কিন্তু উনি যেটা আমাদের প্রেস রিলিজ বা আমাদের প্রেস উইং থেকে বলা হয়েছে যে হেভি প্রশংসা করতেছে ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের দ্রুত গণতন্ত্রের পথে বাংলাদেশের ট্রানজিশন কিভাবে সে নিয়ে উনি জিজ্ঞেস করছেন, এটা নিয়ে জিজ্ঞেস করুন। মোটেও না, উনি রিজিওনাল ব্যাপারটাতে আসছেন। উনার এক্সেন্ডেলের যে কমেন্ট সেখানে আছে যে সাউথ এশিয়ার এবং অন্যান্য বিষয়ে তারা কথা বলছে, ট্রেড নিয়ে কথা বলছে, কথা হয়েছে তাদের। এবং আপনি ছবিটা যদি দেখেন, দুটো ছবি তারা এক্সেন্ডেলে কিন্তু করছে, দিয়েছে, হ্যাঁ, সেখানে কিন্তু দুটো ছবি। একটা ছবি হলো উনি এরকম করে দুটা পতাকার সামনে দুজন হাত ধরে আছেন, আরেকটা হলো উনি বেরিয়ে যাচ্ছে। তার মানে ওই পতাকার সামনে যায় হ্যান্ডশেকের ছবিটা করা হয়েছে, আবার বেরিয়ে যাওয়ার সময় ছবিটা কিন্তু পোস্ট করা হয়েছে। কোনো মিটিং এর ছবি পোস্ট করা হয়নি। দ্যাট ওয়াজ নো মিটিং, দ্যাট ওয়াজ এ মিট। তারা একে অপরের সাথে দাঁড়ায় কিছুক্ষণ সময় ব্যয় করছেন এবং সেখানে তারা এই বিষয়গুলো রয়েছে। দ্যাট ওয়াজ নো মিটিং। তো এই গোপন সফরটা
হলো বেসিক্যালি ওই সময়টার মধ্যে উনি তাদেরকে আশ্বস্ত করতে গেছেন যে এই করিডোর হবে, এটা হবে, সেটা হবে, এইসব আশ্বস্ত করছেন। আর ওই ফাঁকে দিয়ে উনি রোহিঙ্গাদের জন্য টাকা চাইছেন আসলে। এই ফাঁক দিয়ে বেসিক্যালি যে রোহিঙ্গাদের যে আপনি মনে আছে প্রধান উপদেষ্টা একটা বক্তব্যে বলেছিলেন, চ্যাথাম হাউসের বক্তব্য, যে রোহিঙ্গাদের জন্য $12 ছিল এক সময়, সেটা কমে এখন $6 আসছে, সেটা কমে $3 আসছে। এটার কারণ হলো আমেরিকা সাহায্য করে দিচ্ছে, কমায় ফেলছে, WFP আর দিতে পারতেছে। সেই আমেরিকার কাছে গেছেন হলো রোহিঙ্গা সাহেব, আমাদের রোহিঙ্গা প্রধান যে হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা, যদিও এই পরিচয়টা উনি এখন আর দিতে চান না। উনি এখন সব জায়গায় NSA লেখেন, ন্যাশনাল সিকিউরিটি রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভ কিন্তু লেখেন না এখন আর। খেয়াল করে দেখেন ওনার কোনো জায়গায় কিন্তু হাই, এবং আপনি প্রেস রিলিজের মধ্যেও দেখবেন না যে হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। রোহিঙ্গাদের জন্য সাহায্য চাইতে গেছে। ট্যারিফ নিয়ে কোনো আলোচনা হয়নি, সরি, ট্রেড নিয়ে আলোচনা হয়েছে। এক্সেন্ডালে প্রকাশ করেছেন যে ট্রেড কিভাবে বাড়ানো যায়, সেটা আমরা বাংলাদেশের সাথে উত্তর সম্পর্ক বাড়াবো, কিন্তু ট্যারিফ নিয়ে কোনো আলোচনা, যেখানে বলা হয়েছে ট্যারিফ নিয়ে আলোচনা। তারপরে লিন্ডন লিঞ্চের সাথে যে মিটিং এর কথা বলা হচ্ছে, সেই লিন্ডন লিঞ্চের এক লাইন আমাদের এখানে, লিন্ডন লিঞ্চের সাথে উনি দেখা করেছেন বলা হচ্ছে, কিন্তু সেটার কোনো প্রুফ এখন পর্যন্ত, আমিও কোনো অনেক চেষ্টা করছি লিন্ডন লিঞ্চের এক্সেন্ডেল থেকে শুরু করে, নিশ্চয়ই দিবে হয় যদি বৈঠক হয়ে থাকে, তারা তো এটা সবসময় কিন্তু এগুলা কোনোদিন লুকানো, তাদের কাছ থেকে তো লুকানোর কিছু না, তারা এটা প্রকাশ কিন্তু করে নাই, এখন পর্যন্ত করে নাই। কিন্তু এনারা বলছেন লিন্ডন লিঞ্চ। লিন্ডন লিঞ্চ হলেন কে জানেন? লিন্ডন লিঞ্চ উনি হলেন অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ এই এরিয়ার জন্য, সাউথ এশিয়া রিজনের জন্য। উনি প্রায় কত 8-10টা দেশের জন্য বা 20টা দেশের জন্য এই দায়িত্বে আছেন। বাংলাদেশের সাথে স্পেসিফিক কোনো মিটিং, মানে সিঙ্গেল কোনো মিটিং এখন পর্যন্ত হয়নি। এটা এর আগেও প্রচার করা হয়েছে, লিন্ডন লিঞ্চের সাথে নাকি ওনারা বৈঠক করেছেন, আমাদের গভর্নর সাহেব করছেন, আমাদের থেকে যুক্তরাষ্ট্রের থেকেও বলা হয়েছে যে ইয়ের সাথে, লিন্ডন লিঞ্চের সাথে হ্যাভি মিটিং হয়েছে, এবং ট্যারিফ নিয়ে আমরা জোরালো অবস্থান তুলে ধরছি, চোখে চোখ রেখে কথা বলেছি, বাংলাদেশ জোরালো বক্তব্য দিয়েছে, এগুলো অনেক কিছু বলা হয়েছে, কোনো মিটিং হয়নি। কিন্তু এখন পর্যন্ত আমি মনে আছে, আপনি সেই সময় কিন্তু আমি একবার আপনার শোতে বলেছিলাম, যদি প্রুফ থাকতো তাহলে তারা কিন্তু এগুলো একজন সাদা চামড়ার সাথে হাত মিলাচ্ছে এইটা প্রচার করার জন্য ইউনুস সাহেবের যে আগ্রহ, সেটা ক্ষুদ্র সাদা চামড়া হোক আর লম্বা সাদা চামড়া হোক, ওনারা সাদা চামড়ার সাথে দেখা করছেন, এরকম ছবি ওনাদের কাছে থাকলে ওনারা প্রকাশ করতেন না, করেননি। এখন লিন্ডন লিঞ্চের সাথেও মিটিং, কোনো মিটিং হয় না, হয়তো কোনো সাক্ষাৎ হয়েছে কিনা আমি জানি না, হইলে তো ওনারা নিশ্চয়ই প্রকাশ করবেন। কিন্তু আমি ওই ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের সমস্ত সাইট খুঁজে দেখেছি, এরকম কোনো মিটিং এর কোনো ইয়ের ভিতরে নাই, তাদের যে লিস্টের মিটিং এর লিস্টের মধ্যে এরকম কিছু নাই। তো এই হলো বেসিক্যালি উনি দেখা করবেন পাকিস্তানে NSA এর সাথে গোপনে মিটিং করবেন। আসিম মালিক এর সাথে যে মানে উনি দেখা হবে ওনার। তো এই ছিল বেসিক্যালি আমার ফাইন্ডিংস টুয়ার্ডস দিস মিটিং। যেটাই হোক, তবে যেটা আপনি জানেন কি জানি না, আমি হয়তো আপনাকে পরে কোনো আমি চেষ্টা করবো এর করতে, যে বাংলাদেশ যে ওই যে রোহিঙ্গা, যে মুসলিম রোহিঙ্গারা যেটা আছে, যেটা তারা সশস্ত্র করার ব্যাপারে বিভিন্ন সময় আমাদের টেলিভিশন টক শোতে একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ আছেন, কি যেন ওনার নাম, শাহিদুল সাহেব, উনি যেটা বলেন যে সশস্ত্র গঠন করা, এইটাই হলো মেইন এজেন্ডা, কিভাবে এই রোহিঙ্গা যে মুসলিম গ্রুপগুলো আছে সেগুলোকে সশস্ত্র করা এবং ওগুলোকে ট্রেনিং দেওয়া, এটাতে হেল্প চাওয়ার জন্য ওনারা গেছেন, উনি ওখানে আছেন, এবং এই বিষয়ে আলোচনা হবে। এবং এতে ওনারা মনে করছেন এক ডিলে দুই পাখি মারবেন, যে চায়না অসন্তুষ্ট হবে না যে এখানে পাকিস্তান ইনভলভ, আর আমেরিকাও অসন্তুষ্ট হবে না, অ্যাটলিস্ট তাদের একটা এজেন্ডা তো হলো যে অ্যাটলিস্ট ড্রপ পয়েন্টের নামে বা করিডোরের নামে ওদের সাথে একটা যোগাযোগ। কিন্তু ঘটনা হচ্ছে কি, যে বাংলাদেশ এতটা কমপ্লেক্সের ভিতরে, আমি মানে চিন্তা করতে করতে আমার মাথাও খুলায় না যে এত কমপ্লেক্সের ভিতরে কেন বাংলাদেশ যাচ্ছে, কি কারণে, কি প্রাপ্তি যোগ এখানে, আমি সেটা এখন পর্যন্ত। তবে আমেরিকার তো প্রাপ্তি যোগ আছে, এদিকে পাকিস্তানের ইন্টারেস্ট আছে বাংলাদেশের ভিতরে, ওনারা এসে অবস্থান নিতে পারে, তাদের ইন্টারেস্ট আছে। কিন্তু চায়না আবার এটা আবার চায়না যেটা চায় হলো পাকিস্তানের প্রক্সির মাধ্যমে কোনো কিছু হইলে হোক, কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে তারা আবার করে দিচ্ছে। আমি জানি না এটা সলিউশন কি, আই ডোন্ট নো, বাট বিকজ আমি যেহেতু কোনো আলোচনার সেন্টার পয়েন্টে নাই, কোনো ডায়ালগের সেন্টার পয়েন্টে নাই, যতটুকু আমি জানছি বাংলাদেশ একটা জটিল একটা কি বলে ফরেন পলিসি বা কি বলে
উচ্চাবিলাসী ফরেন পলিসি নিয়ে আগাচ্ছে, যে ফরেন পলিসিতে তারা মনে করতেছে তারা রিজিওনাল প্লেয়ার হবে। তারা বাংলাদেশ আর কখনো পণ হিসাবে ব্যবহৃত হবে না, যেটা তারা মনে করে শেখ হাসিনা বাংলাদেশকে পণ বানিয়েছিলেন ভারতের। সেখান থেকে তারা বেরোতে চান। এই বেরোনোর জন্য তারা চতুর্মুখী চাইনিজ পাওয়ারের সাথে ওনারা নেগোশিয়েট করতেছেন, আবার আমেরিকার কাছে যা ধর্ণা দিচ্ছেন। কেন? আমেরিকার কিন্তু এখানে কিনা আমেরিকার শর্ত ওনারা পূরণ করার জন্য, যে তোমাদের ক্ষমতায় আনছে আমার এগুলো দেওয়ার জন্য, সো এগুলো দাও। এই পারমুটেশন কম্বিনেশনের মধ্যে কোনটা বেরোবে আই ডোন্ট নো। এটা লং টার্ম বলতে পারে বা শর্ট টার্মে কি হবে আই ডোন্ট নো, বাট দিস ইজ হোয়াট দি কমপ্লেক্স সিচুয়েশন ইজ। এবং ওনার এই গোপন সফরগুলো এতদিন যে উনি গোপনে গোপনে যেখানে যান, এই গোপন সফরগুলির উদ্দেশ্যগুলি হলো এই তাদের এই এজেন্ডা, হিডেন এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য, যেখানে যে যার সহায়তা পাওয়া যায় সেটার জন্য উনি দৌড়াদৌড়ি করতেছেন। আই ডোন্ট নো ওয়্যার হি উইল বি ল্যান্ডিং, কোথায় যে উনি যা পড়বেন বা বাংলাদেশ কোথায় যা পড়বে, আর আমি এটা প্রেডিক্ট করার মতো অবস্থা বা জানা শোনা আমার নাই। আমি জাস্ট ইনফরমেশনগুলো আপনাকে দেবো। এই বাংলাদেশ কি তাহলে পুতুল হয়ে যাচ্ছে, মানে বাংলাদেশ পুতুলের মতো কি, যেভাবে যেদিকে রিজনাল পন আপনাকে বলুন, ওনারা তো রিজনাল খেলোয়াড় হতে চায়, ওনারা তো পুতুল হতে চায় না, ওনারা তো খেলোয়াড় হতে চাচ্ছে। পুতুল আগে ছিল, তারা মনে করেন শেখ হাসিনা পুতুল বানিয়েছে, তারা এখন খেলোয়াড় হবে। তারা সবার সাথে যে সবার সাথে ভালো সম্পর্ক রাখার যে নীতি, সেখান থেকে বেরিয়ে তারা ভাবছেন কারো কারোর সাথে শক্তিশালী সম্পর্ক রাখবো, এবং এবং সামরিক শক্তি, এটা অর্থনৈতিক শক্তি নয়, কারো কারোর সাথে শক্তিশালী সামরিক সম্পর্ক রাখবো, যাতে আমরা সামরিকভাবে রিজিওনাল, এখানে কিন্তু অর্থনৈতিক রিজিওনাল খেলোয়াড় হওয়ার কথা কোনো জায়গায় আমি শুনি না। মানে আমরা সামরিক শক্তিতে রিজিওনাল খেলোয়াড় হতে চাই, কিন্তু এখানে আমাদের আর্মির কোনো আছে ইনভলভমেন্ট আছে কিনা এইটা আমি কখনো দেখি না। আর্মি এই ধরনের যে খলিলুর রহমানের এই জনের যে আগ বাড়িয়ে মানে দৌড়ঝাঁপ, এটা তো পছন্দ করেন না। সেটা আপনি সেনাপ্রধানের বিভিন্ন পদক্ষেপ, করিডোর নিয়ে কথাবার্তা, এইসব এগুলো আপনারা জানেন। এবং আর্মি যদি শক্তিশালী হয় তাতে কোনো সমস্যা না, আর্মি বিনিয়োগ বাড়লে আর্মি না করবে না, কিন্তু রিজিওনাল খেলোয়াড় হওয়ার ব্যাপারে আর্মির কোনো আগ্রহ আছে কিনা আদার দেন জাতিসংঘের খেলোয়াড় হওয়ার জন্য আমার জানা নাই। আমি এখন পর্যন্ত তাদের পলিসি সম্পর্কে এই ধারণা নেই। এই যে রিজিওনাল খেলোয়াড় হইতে গেলে যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিটা কি বাংলাদেশের আছে? এই যে পররাষ্ট্র উপদেষ্টা একজন আছেন, তিনি আছেন না নাই? এখানে একজন লিখছেন পররাষ্ট্র উপদেষ্টা কি আছেন নাকি তিনি খতম শরীফ হয়ে গেছেন, এরকম কিছু একটা লিখছেন একজন। এই যে মানুষের মধ্যে এক ধরনের তৈরি হচ্ছে, এই সরকারের ভিতরে নানা রকম গ্রুপিং, একটা সরকার চলবে সম্মিলিতভাবে, সেখানে সরকারের নানা জনের নানা কাজ। যেন আপনি বলছিলেন খলিলুর রহমান গোপনে কোথায় কোথায় যান, আমরা কিন্তু কেউ জানি না, দেশের মানুষ জানে না। এটা কাকতালীয়ভাবে তারা কোনো ছবি প্রকাশ করে তখন জানা যায়, তখন জানা যায়। আপনি এটাও তো দেখতে পাচ্ছেন কোথা থেকে প্রকাশ হচ্ছে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, প্রধান উপদেষ্টা ফরেন মিনিস্ট্রি থেকে হচ্ছে না, কিন্তু তিনি ফরেন মিনিস্ট্রির কাজ করে বেড়াচ্ছেন। ফরেন মিনিস্ট্রি যে কাজগুলো করার কথা সেটা করে বেড়াচ্ছেন। তৌহিদ হোসেন আপনি তো যে বাইলেটারাল যেটাকে বলেন, তথাকথিত বাইলেটারাল লন্ডন সভা, তৌহিদ সাহেব ওখানে ছিল না, তখনকার অ্যাক্টিং সেক্রেটারি ছিল না, কেউ ছিল না। তাহলে ওখানে এই খলিলুর রহমান সাহেব ছিলেন। অনেকে বলে যে খলিলুর রহমানকে উনি নিয়ে গেছেন ওনার একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো যে যেহেতু বিএনপি করছে কিনা খলিলুর রহমানের পদত্যাগ চাইছে, সো উনি যে খলিলুর রহমানকে খুব ভালোবাসেন এবং সেটা প্রমাণ করে, এবং বিএনপিকে এটা জানান দেওয়া, যাতে তারেক রহমানের সামনে খলিলুর রহমানকে নিয়ে যাওয়া, যাতে এইটা নিয়ে আর বিএনপি কোনো কথাবার্তা না বলে। বিএনপি জানতো যে উনি খলিলুর রহমানের উপরেই আস্থা রাখেন, অন্য কারোর উপর ওনার কোনো আস্থা নেই।